সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির। যশোরে এনসিপির সমাবেশ। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত দ্বৈরথ, বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা। ফেনীতে চরম দুর্ভোগে বন্যা দুর্গত মানুষ, নতুন করে বৃষ্টি না হওয়ায় স্থিতিশীল পরিস্থিতি। গেল 18 মাসে বাংলাদেশে ঢুকেছে 1.5 লক্ষাধিক রোহিঙ্গা, জানালো ইউএনএইচসিআর। বেশিরভাগই নারী এবং শিশু। সংস্কারের নামে দেশের মানুষকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে গেলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংস্কার বিচার সহ নানা বাহানায় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলায় জড়িতদের বিচার দাবিতে এই প্রতিবাদ সভা। সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা সবাই বোঝে, তাই ভোট ঠেকানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন মহলে। কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি সংস্কার বিরোধী নয়, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন। জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তাদের 300 আসনে প্রার্থী দিয়ে জামানত থাকে কিনা তা যাচাই করে দেখা উচিত। যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না তাদেরকে বলবো, আপনারা একটা উপযোগ করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন, বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক, ফলাফলের পরে আপনারা করে নিয়েন কয়েক ভোট পাইলেন, জামানতটা রাখতে পারবেন কিনা এখন দেখতে পাবেন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না বাংলার জনগণ। যশোরে এনসিপির পথসভায় এই কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সুরে কথা বলেন দলের অন্য নেতারাও। পরে খুলনা হয়ে সাতক্ষীরা যাবার কথা আছে জুলাই পদযাত্রার। 24 জুলাই যশোরে প্রথম কোটা আন্দোলনের কর্মসূচি হয়েছিল 0 পয়েন্ট মোড়ে। এনসিপির পদযাত্রার 11তম দিনে সেখানেই আসেন নেতাকর্মীরা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই সুরে কথা বলেন দলের অন্য নেতারা। বলেন, গণ অভ্যুত্থানে যেমন রাজপথে নেমেছিল মানুষ, সংস্কারের দাবিতে তার চেয়েও বহুগুণে নেমে আসবে। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বরং এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। সন্ধ্যার পর পদযাত্রা পৌঁছায় খুলনায়, যা নগরীর শিববাড়ি মোড়সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর পথসভায় বিএনপির সমালোচনা করেন নেতাকর্মীরা। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে, আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার নিন্দাও জানায় এনসিপি। বিএনপির নেতাকর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন, কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা আপনাদের শরীর থেতলে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। নাদিম হোসেন, চ্যানেল 24। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধনের সময় তিনি একথা জানান। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি। তো আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে 5 আগস্ট ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম্য রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী, তবে বিরোধিতা করছে বিএনপি। দলটির দাবি, একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই পদ্ধতি হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, এর সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জ। একজন ব্যক্তিকে ভোট দেয় না, দলকে ভোট দেয়। দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী সে 300 সিট মধ্য থেকে দল যদি 25% ভোট পায় তাহলে 25টা সিট পাবে। হ্যাঁ, যদি 50% ভোট পায় তাহলে 150টা সিট পাবে। এই রাষ্ট্রবিজ্ঞানী বলছিলেন, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসলে কি। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে, মানে দলেরও একটা মেন্টাল প্রিপারেশন লাগবে। পিআর নিয়ে আলোচনা রাজনৈতিক পট পরিবর্তনের আগে খুব একটা ছিল না, কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা অবসানের পর আলোচিত হচ্ছে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায়। জামায়াতের যুক্তি, পিআর পদ্ধতিতে জনমতের প্রতিফলন হয়, দৌরাত্ম্য কমে কালো টাকার। বেশিরভাগ জনগণ যাকে সরকার গঠনের দায়িত্ব দিল, সমর্থন দিল, তারা কিন্তু আসন কমে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারল। তাহলে স্থানীয়ভাবে যদি আসন ভিত্তিক প্রার্থী হয়, তারা জিতার জন্য মাসলম্যান ব্যবহার করে, মানি অ্যান্ড মাসল হয়ে যায় তার মেইন টুলস ইলেকশনে জিতার জন্য, সেই কাজটা রোধ হবে। তবে এই পদ্ধতির বিপক্ষে অবস্থান বিএনপির। যে যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার প্রতিনিধি কে হবে, বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে। এটা কোনো এটা হয় না। পিআর পদ্ধতি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে নিজস্ব অবস্থান। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। আমাদের এখানে এখনো পর্যন্ত দলের ম্যানিফেস্টো দেখে ভোট দেন এরকম ভোটারের সংখ্যা আসলে খুব কম। আঞ্চলিক দলগুলোর এক্ষেত্রে আসলে বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে বড় দলগুলোতে অস্বস্তি তৈরি হতে পারে, কমে যাবে সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা, সরকার গঠনে জোট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। ভোট কখনো নষ্ট হয় না, রিলিজিয়াস ডাইভার্সিটি থাকে, জেন্ডার, নারী প্রতিনিধিত্বের একটা বিষয় থাকে, আবার এথনিক গ্রুপ থাকে, এদের প্রতিনিধিত্বটা বাড়ে। পিআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মানে 2/3 মেজরিটি কেউ পায় না, বা
সিম্পল মেজরিটিও পাওয়ার সম্ভাবনা কমে যায়। বর্তমানে বিশ্বের প্রায় 90টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই। এবার ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাবো। ফেনীতে চরম দুর্ভোগে বন্যা দুর্গত মানুষ, কোথাও ত্রাণের অভাব, কোথাও আশ্রয়ের সংকট। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। ফেনী থেকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। অথই পানিতে ভাসছে চারপাশের ফসলি জমি, মাঝখানে ছোট্ট এক গ্রাম ফেনীর দক্ষিণ অনন্তপুর। প্রায় 2 ঘন্টা নৌকা চেপে আসতে হলো দুর্গম এই এলাকায়। গ্রামের 50টি পরিবার 7 দিন আগেই বন্যার পানি থেকে জীবন বাঁচাতে ছুটেছিলেন আশ্রয়ন কেন্দ্রে। কিছুটা পানি কমাতে শুক্রবার সকালে কয়েক ঘরের মানুষ ফিরলেও ফিরতে পারেনি আবুল কালামের পরিবার। তাদের দুর্দশার কথাই জানাচ্ছিলেন পাশের বাড়ির শাহাদাত। আমরা সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছি। আমাদের ঘর পাশেই, আমাদের ঘর থেকে পানি নেমে গেছে, কিন্তু ওনাদের ঘর থেকে নামলেও উঠানে পানি আছে এখনো, মানে চলাফেরার করার মতো কোনো ওয়ে নাই। এই ওয়ার্ডে 1 কোমর পর্যন্ত পানি হয়, প্রত্যেক বছরে ঘরে ঢুকে, প্রত্যেক বছরে কষ্ট হচ্ছে। ফিরে আসা এই বানভাসীদের মাঝে জেঁকে বসেছে ভয়, হতাশা আর দুশ্চিন্তার কালো মেঘ। কবে ফিরবে স্বাভাবিক জীবন জানা নেই কারোই। বহুত কষ্ট পাইতেছি, খানা দানায় আপনি চলাফেরা ঘর দরজায় খুব কষ্ট পাইতেছি। 1 সপ্তাহ আমরা বাড়িতে আইছি, বাড়িতে আই এখনো সব কিছু গুছানি হয় না, চুলে নাই, রান্না নাই, কিচ্ছু নেই। আমরা নখানা পরে রয়েছি, ফাঁকের ঘরে চুলো ভাঙা গেছে, গরু ঘরে নিচে, ফাঁকের ঘরে নিচে, কিচ্ছু নেই। আমরা ফেনীর বন্যা কবলিত 5টি উপজেলার শতাধিক গ্রামের দুর্ভোগের চিত্রটাও অভিন্ন। তবে রাত থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। সাধ্যমতো পৌঁছে দিচ্ছেন ত্রাণও। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানেও বিপত্তি। এই এলাকার মানুষের ত্রাণটা আসলে এটার যা থাকে সৌজন্যতা, ত্রাণের চেয়ে এই এলাকার মানুষের প্রয়োজন বেড়িবাঁধটা নির্মাণ করা, আমাকে টেকসই একটা বন্যা নিরোধক একটা বেড়িবাঁধ তৈরি করা, যাতে করে এই তিন উপজেলার মানুষ যাতে উপকৃত হয়। গাড়ি নিয়ে যাওয়ার মতো এরকম ব্যবস্থা নাই, আবার নৌকা নিয়েও যাওয়ার মতো ব্যবস্থা নাই। কিছু জায়গা আমার উঁচা, কিছু জায়গা আবার নিচা, সে কারণে দুর্গম যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম রুদ্র রূপে এখনও দিশেহারা ফেনীর লাখো মানুষ। বন্যার উত্তাল স্রোতে যখন ভেসে যাচ্ছে ঘরবাড়ি, স্বপ্ন আর স্বস্তি, তখন ফেনীবাসীর একটি দাবি, টেকসই বেড়িবাঁধ। যে বেড়িবাঁধ শুধু পানি ঠেকাবে না, রক্ষা করবে জীবনের নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী। গেল 18 মাসে বাংলাদেশে নতুন করে 1.5 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য জানিয়েছে। এবং জাতিসংঘ কিন্তু সেটিও বলেছে যে 2017 সালের পর একসাথে এত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেনি, এবং যারা এসেছেন তারা সহিংসতা এবং নির্যাতনের শিকার হয়ে এখানে আশ্রয় নিতে এসেছেন। নতুন করে আসা 1,20,000 রোহিঙ্গা এরই মধ্যে বায়োমেট্রিক নিবন্ধনও করিয়ে ফেলেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের অন্তত 90% এখন বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির দখলে। কিছুদিন পরপরই জান্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আরাকান আর্মির। এতে রাখাইনবাসী, যাদের অধিকাংশই রোহিঙ্গা, তারা আছেন চরম ভয় আর আতঙ্কে, আশ্রয় খুঁজছেন বাংলাদেশে। শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, যাতে বলা হয়েছে রাখাইনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে গেল 1.5 বছরে আরও 1.5 লাখ রোহিঙ্গা বাধ্য হয়েছেন বাংলাদেশে আশ্রয় নিতে। সংস্থাটির তথ্য মতে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রায় 1,21,000 জনের বায়োমেট্রিক নিবন্ধন করা আছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। বৈশ্বিক সহায়তা তহবিল যখন কমতে শুরু করেছে, এমন সময় কক্সবাজারের ক্যাম্পগুলোতে নতুন করে আরও রোহিঙ্গার ঢল নামায় তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয় সহ মৌলিক পরিষেবা নিশ্চিতে বাড়ছে চাপ। UNHCR বলছে, দ্রুত তহবিল না বাড়ানো গেলে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে, ফুরিয়ে যাবে প্রয়োজনীয় রান্নার জ্বালানি। ডিসেম্বরের মধ্যে বন্ধ হতে পারে খাদ্য সহায়তা।
এছাড়া প্রায় 2,30,000 শিশু রয়েছে শিক্ষা সুবিধা বন্ধের ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সহ রোহিঙ্গাদের আশ্রয়দাতা অন্য দেশগুলোকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে UNHCR ও অন্যান্য মানবিক সংস্থা। রাখি জেসমিন, চ্যানেল 24। এবারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। এক বছর আগে 11 জুলাই আজকের দিনে বাংলা ব্লকেট কর্মসূচির কথা এখনো চোখে ভাসে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মৃত্যুর মিছিল থেকে ফেরা শিক্ষার্থীদের কাছে সেই স্মৃতি সাহসের এক প্রতিচ্ছবি। তাদের দাবি সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের। 11 জুলাই 2024 দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি। সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। লাঠিচার্জ আর টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের, আহত হয় অনেকে। যাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হানের চোখে লাগে রাবার বুলেট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রে আঘাতের ধরন হিসেবে বাদ দেওয়া হয় ডিউ টু রাবার বুলেট। আবার পুলিশের বেধড়ক পিটুনিতে হাত ভাঙলেও ইমরানের নাম ওঠেনি জুলাই যোদ্ধা আহতদের তালিকায়। ডাক্তার প্রথমে রিজনটা লিখেছিল যে পুলিশের হামলার পরে রিজনটা ছিল রাবার বুলেট। তার কিছুক্ষণ পরে ডাক্তার রাবার বুলেট ডিউ টু রাবার বুলেট শব্দটা কেটে যায়। কেটে দিয়ে দেওয়ার জন্য ডাক্তার নিজেই ছিল আতঙ্কগ্রস্ত। আমরা যুদ্ধ করেছি, দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, এটাই আমাদের বড় পাওয়া। স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের 1 বছর হতে চলল। ক্যাম্পাসের দেয়ালে লেখা রয়েছে সেদিনের স্লোগান, কিন্তু নতুন বাংলাদেশ বন্দোবস্তে এখনও অধরা 24-এর আকাঙ্ক্ষা। যাদের ইন্ধনে ছাত্রদের উপরে গুলি ছোড়া হয়েছিল তাদের কিন্তু এখনো বিচার হয়নি, এবং দেশের রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো দরকার ছিল এই পরিবর্তনগুলোও হয়নি। আমার বিশ্বাস 1 বছর হয়ে গেছে, প্রশাসন সংস্কার এবং বিচারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় দেখতে চাই, রাজপথ দেখতে চাই, বাংলাদেশ দেখতে চাই। আমরা আর কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের আঁচড়ও পড়তে দেখতে চাই না। শিক্ষার্থীদের চোখে সেই জুলাই অভ্যুত্থান এখনও জীবন্ত, কিন্তু হয়নি প্রয়োজনীয় পরিবর্তন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দ্রুত চান শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, রাত 10টার খবর দেখছেন, একটা বিরতি নিচ্ছি। আমরা ফিরছি একটু পর। দুদকের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার 3 দিনের রিমান্ড আবেদন বিষয়ে আদালত বলেন রিমান্ড শুনানি সংশ্লিষ্ট কোর্টে পরে হবে। দেশের আর্থিক খাতে অনিয়মের অন্যতম কালো অধ্যায় অ্যাননটেক্স গ্রুপটির নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল 20 ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারাকাতকে গ্রেপ্তার করে ডিবি। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এই সময় 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে বলে জানিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। আপনারা জানেন আবুল বারাকাত সাহেবের কোনো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তিনি কোনো ব্যাংকার না। তাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এনে তাকে ব্যাংকের চেয়ারম্যান পর্ষদে বসানো হয়। বসানোর দায়িত্ব ছিল তিনি অ্যাজ এ ট্রাস্টিজ হিসেবে সেখানে বসে জনগণের জানমাল রক্ষা করবেন, সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের। সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংককে তিনি ডুবিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি হয়রানি করতেই গ্রেপ্তার করা হয়েছে আবুল বারাকাতকে। এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম ইস্যুতে, এবং এই সব কিছু সেম। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান
তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে। দুদকের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত পরস্পর যোগসাজশে অ্যাননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নিরাপত্তা ঝুঁকির অভিযোগে স্থগিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে তল্লাশিতে বোমার অস্তিত্ব পায়নি ক্রাইসিস রেসপন্স টিম। যাত্রীদের বোর্ডিং শেষে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 4:45টায় ছেড়ে যাওয়ার কথা ছিল BG373 ফ্লাইটটির। তবে অজ্ঞাত একটি সূত্র থেকে বিমানে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়। এরপরই সতর্ক অবস্থান নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় চিরুনি তল্লাশি। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে জান্ট অ্যাক্সেসরিজ নামের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 2:30টার দিকে জান্ট অ্যাক্সেসরিজ নামে কারখানাটিতে আগুন লাগে। এতে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যোগ দেয় নৌ, বিমান এবং সেনা সদস্যরাও। তদন্ত করে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা। আষাঢ়ে আমরা নামক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থীরা। ছিলেন সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদও। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে মতবিনিময় করেন। আলোচনায় শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন। তারপর হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হলো বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্ট অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ NB এর বার্ষিক সাধারণ সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা 2025। রাজধানীর একটি ক্লাবের প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজও। আয়োজনে সভাপতিত্ব করেন NB এর সভাপতি ডাক্তার সাকলাইন রাসেল। এছাড়াও সংগঠনটির 4 শতাধিক সদস্যের অনেকেই এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দর্শক, রাত 10টার খবরে আরেকটা বিরতির সময় হলো। আমরা ফিরছি আরো